তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য রইল বং এভরিথিংয়ের আজকের বিশেষ গল্প অনিস দেবের লেখা মনে ভয় আছে। কফির কাপে প্রথম চুমুকটা দিয়ে বিনু বলে উঠল, তোদের আজ একটা দারুণ গল্প শোনাবো বুঝলি। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেয়ার দিকে তাকালাম, একটা ভঙ্গি করলাম, যার অর্থ হলো তোমাকে বলেছিলাম না, এবার শোনো বিনুর গল্প। বিনু আমার অনেক দিনের বন্ধু, কিন্তু ওর সঙ্গে দেখা হয় অনেকটা এলোমেলোভাবে, মানে বেশ কয়েক বছর পর পর। আপনারা যারা আমাদের গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে এবং সুযোগ দেয় আরও নূতন নূতন ভালো গল্প শোনানোর। কদিন আগেই হঠাৎ ওর চিঠি পেলাম, খুব ছোট্ট চিঠি। বিয়ে করেছি, বউ নিয়ে 7 দিনের জন্য কলকাতা যাচ্ছি। 27 তারিখ কলকাতা ছাড়ব। 26 তারিখ শনিবার কেয়াকে নিয়ে চলে আয়, চায়ের নেমন্তন্ন রইল, আর সঙ্গে মজার গল্প। চিঠির শেষে ওর কলকাতার আস্তানার ঠিকানা, কিভাবে সেখানে পৌঁছতে হবে তার নির্দেশ। বিনুর ব্যাপারটাই এরকম, ছন্ন ছাড়া খামখেয়ালি, যত সব উদ্ভট বিষয় নিয়ে তার চর্চা। বিনুর বইয়ের নাম সুচরিতা, তাদের নাকি রাজস্থানে আলাপ আর দিল্লিতে বিয়ে। যদি বলতো কাশ্মীরে তারা বৌভাত করেছে, তাতেও অবাক হতাম না। বিনুর নূতন বইয়ের জন্য একটা শাড়ি কিনে অনেক অলিগলি পেরিয়ে শেষে পৌঁছালাম বিনুর নূতন ঠিকানায়। জরাজীর্ণ 3 তলা বাড়ির 1 তলায় ফ্ল্যাট। যদিও ফ্ল্যাট শব্দটা এ বাড়ির সঙ্গে ঠিক খাপ খায় না, এ বাড়ির কথাও আগে কখনো আমাদের বলেনি। আমাকে দেখতে পেয়েই বিনু তো জড়িয়ে ধরল, বৌদির আলাপ হলো, বেশ খানিকক্ষণ হৈ হৈ করে কাটালাম আমরা। তারপর চায়ের নেমন্তন্ন উপলক্ষে সুচরিতা কফি, সিঙাড়া, কাজু বাদাম আর পাঁপড় ভাজা নিয়ে হাজির হলো। কফির কাপে প্রথম চুমুক দিয়ে বিনু বলল, জানিস তো আমাদের প্রত্যেকের মনেই কিন্তু ভয় আছে। সুচরিতা বেশ কথা বলে, ওর মিষ্টি মুখের মধ্যে কোথাও যেন একটা সপ্রতিভ জেদি ভাব আছে। ও সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করে বলল, কিসের ভয়? বিনু নির্বিকারভাবে সিঙাড়ায় একটা কামড় দিয়ে বলল, মৃত্যু ভয়। তারপর কফির কাপে শব্দ করে পরপর 2বার চুমুক দিল। তারপর বলল, অনেক সময় ধরো আমরা জানি যে আমাদের কোনো ক্ষতি হবে না, তাও আমরা ভয় পাই। মানুষের মনে এ এক অদ্ভুত ব্যাপার। আমি দিব্যি তৃপ্তি হয়ে খাচ্ছিলাম, বিনুর কথায় থেমে গেলাম। ভাবছি ও কি বলতে চাইছে। এ যেন অনেকটা সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে। বিনু পাঁপড় ভাজা আর কফি আরাম করে শেষ করলো। তারপর বলল, আচ্ছা ওই দরজাটা দেখছিস, ওর কোথায় ধরি? আঙুল তুলে ঘরের পশ্চিমের দেওয়ালের দিকে মাঝখানে লাগানো একটা বন্ধ দরজার দিকে দেখালো বিনু। দেখেই বোঝা যায় দরজাটা বহু বছর ধরে বন্ধ। যেই ওটা বন্ধ করে থাকুক না কেন, সে ওটা বরাবরের মতো বন্ধ করেছে। খিল ছিটকিনি ছাড়া আড়াআড়ি 2টো কাঠ পেরেক ঠুকে আটকে দেওয়া হয়েছে বন্ধ পাল্লার ওপর, আর তার সামনে 2টো ট্রাঙ্ক আর সুটকেস থরে থরে সাজানো। বিনুর ঘরটা মাপে বেশ বড়, বেশ পুরনো। সিলিংয়ে কাঠের কড়ি, সেখান থেকে ঝুলছে মান্ধাতা আমলের ডিসি পাখা, তা থেকে খচখচ শব্দও বেরোচ্ছে। ঘরের উত্তরের দেওয়ালে একটাই জানলা, সেটা দিয়ে ঢুকছে প্রথম শীতের মোলায়েম ঠান্ডা বাতাস। একটা টিউবলাইটের আলোয় ঘরটা তেমন স্পষ্ট ফুটে ওঠেনি। বিনু আর কেয়া বসেছে বিছানায়, আমি টিভির সামনে চেয়ারে, আর সুচরিতা অন্দরে যাওয়ার দরজার সামনে মোড়া পেতে। বিনু বলল, এই বাড়িটা প্রায় 70 বছর পুরনো। দরজাটার ওপাশে কি আছে আমি
জানি না, এখন মনে কর রাতের অন্ধকারে ওই দরজায় যদি কেউ নক করে, তখন আমার অবস্থাটা কি হবে? আমি তো ভয় পাবো, তাই না? অথচ আমাদের সদর দরজায় যদি কেউ নক করে, দিব্যি গিয়ে খুলে দেবো, মোটেই ভয় পাবো না। তো রাতের অন্ধকারে বহুদিন ধরে বন্ধ ওই দরজাটায় যদি ঠক ঠক করে কেউ শব্দ করে, তখন আমরা ভয় পাই কেন? সুচরিতা বলল, বোগাস, বলে খালি কাপ প্লেটগুলো গুছিয়ে চলে গেল ভেতরে। আমি কেয়ার দিকে তাকিয়ে হেসে বললাম, বুঝলে তো, এই হলো বিনু। আর কথাটা শেষ হতে না হতেই ওই বন্ধ দরজার ওপিঠে কেউ যেন বেশ জোরে নক করলো। কেয়ার ঠোঁট চিরে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো। ওর চোখ বড় হলো, একবার আমার দিকে, একবার বিনুর দিকে, আর একবার দরজার দিকে তাকালো। বিনুও দেখলাম অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে। আমি থেমে থেমে বললাম, কী রে, কী ব্যাপার? বিনু কিছু বলে ওঠার আগেই আবার সেই ঠক ঠক শব্দ, তারপর আরও জোরে, আরও জোরে, যেন কেউ পাগলের মতো নক করে চলেছে দরজার ওপাশে। বিনু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, দাঁড়া, দরজাটা খুলেই দেখি। তারপর এগুলো সেই রহস্যময় দরজার দিকে। কেয়া এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, ভয় পাওয়ার চিৎকার। আমি উঠে এক লাফে গেলাম কেয়ার পাশে, ওকে জড়িয়ে ধরলাম। বিনু ফিরে তাকালো আমার দিকে। নক করার শব্দ তখন বন্ধ। আর ঠিক তখনই সুচরিতার হন্তদন্ত হয়ে ঢুকলো ঘরের ভেতর। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে? কিয়া হাঁপাতে হাঁপাতে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বিনু ওকে লক্ষ্য করে হেসে বলল, সুচরিতা, তুমি ওদের দরজার সিক্রেটটা বলে দাও দেখি। সুচরিতা কেয়ার কাছে ওর দুকাঁধে হাত রেখে বলল, মিচিমিচি ভয় পেও না ভাই, ওই আওয়াজটা আমি করছিলাম, ওধারে আমাদের বাথরুম। ও আমাকে আগের থেকেই শিখিয়ে রেখেছিল। আমি বেশ অপ্রস্তুত হয়ে গেছি। কেয়ার চিৎকারে দোতলা তিনতলা থেকে কেউ নেমে আসেনি এই রক্ষে। তবে মনে পড়ল বাড়িতে ঢোকার সময় দোতলা বা তিনতলায় কোনো আলো দেখতে পাইনি। কেয়া রুমালে চোখ মুছল। মনে হলো এই রসিকতা তার ভালো লাগেনি। সুচরিতা হাসি ঠাট্টা করে ব্যাপারটাকে হালকা করার অনেক চেষ্টা করলো, কিন্তু কোথায় যেন তাল কেটে গেল। বিনু বিছানায় গিয়ে বসলো আবার, বেড কভারে কয়েকটা আঁচড় কেটে বলল, এই জন্যই আমি বলছিলাম আমাদের সবার মনে ভয় আছে। সেটা যে সবসময় ঠিক মৃত্যু ভয় তা কিন্তু নয়। সুচরিতা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল, না বাপু, আমি অত সহজে ভয় ঠয় পাই না। দরজার আওয়াজ করাতে কেয়া হয়তো ভয় পেয়েছে, কিন্তু তোমার বন্ধুটি কিন্তু কাবু হয়নি। আর আমার কথা তো বাদই দাও, আমার বাবা জঙ্গলে, পাহাড়ে, মরুভূমিতে সার্ভে করতেন। আমি ছোটবেলা থেকে বেপরোয়া, এ সমস্ত জায়গায় থাকার অভ্যেস আমার আছে। বিনু এবার সুচরিতার দিকে তাকালো, বলল, এবারও তুমি বিশ্বাস করলে না তো যে ভূত নেই কিন্তু ভয় আছে? সুস্থ মানুষ তো বটেই, এমনকি পাগল পর্যন্ত ভয় পায়। আচ্ছা বলো তো, বিছানার ওপাশটায় ওটা কি? আমি বিছানার খুব কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু বিনু বলার আগে মুহূর্ত পর্যন্ত ব্যাপারটা খেয়াল করিনি। বিছানায় কালো আর গোলাপি ফুলকাটা একটা চাদর দিয়ে ঢাকা। লক্ষ্য করলাম বালিশের কাছটায় লম্বা দড়ির মতো কি যেন এঁকে বেঁকে যাচ্ছে, তার উপরে চাদর ঢাকা সত্ত্বেও জিনিসটা যে নড়ছে পুরো বোঝা যায়। অনিচ্ছা সত্ত্বেও আমার মুখ দিয়ে আতঙ্কে চিৎকার বেরিয়ে এলো, সাপ, সাপ! ততক্ষণে সুচরিতা আর কেয়া ব্যাপারটা বেশ ভালো করে লক্ষ্য করেছে। সুচরিতা শক্ত ধাতের মেয়ে, দরজার পাশের খিলটা তুলে সে সপাটে মারল ওই চলমান সরীসৃপের ওপর। এই সংকটের মধ্যেও লক্ষ্য করলাম সুচরিতার চোখে মুখে আতঙ্কের ছায়া, কিন্তু সরীসৃপটা তখনও দিব্যি নড়ছে চাদরের তলায়। সুচরিতার প্রথম আঘাত তাকে বিন্দুমাত্র কাবু করতে পারেনি, এটা বোঝা গেল।
সুচরিতা উত্তেজিত হয়ে দ্বিতীয়বার আঘাত করল, কিন্তু তাতেও লাভ কিছু হলো না। এরকম একটা বিপন্ন পরিস্থিতিতে মুখোমুখি দাঁড়িয়ে আমি যখন কিছু একটা করার কথা ভাবছি, তখনই বিনু হো হো করে হেসে উঠল। তারপর বিনু এক টানে বেড কভারটা সরিয়ে দিল। দেখলাম সবুজ রঙের একটা মোটা লাইলনের দড়ি এঁকে বেঁকে পড়ে আছে বিছানায়। তার এক প্রান্ত থেকে একটা সরু সুতো চলে এসেছে বিনুর হাতে। ওটা টান মেরেই বিনু রজ্জুতে সর্পভ্রম ব্যবস্থা করেছিল। সবটাই ওর চালাকি। সুচরিতার মুখ দেখেই বোঝা গেল এই ব্যাপারটা সে আগে জানতো না। কিছুক্ষণ সে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। বিনু তখনও হাসছে। কোনো রকমে হাসি থামিয়ে বলল, ঝাঁসির রানী, এবার কাষ্ঠদণ্ডটা যথাস্থানে রেখে দাও। সুচরিতা কেমন বোকার মতো দাঁড়িয়ে। বিনুর কথায় ও যেন সম্বিত ফিরে পেল, খিলটা রেখে দিল দরজার পাশে। বিনু সুচরিতাকে উদ্দেশ্য করে বলল, ডার্লিং, এইবার তো মানবে যে আমার বন্ধুটি সাপের ভয়ে কাবু হয়েছে। তুমিও দেখছি ভয় পেয়েছ। যদি তুমি আগে থেকে দড়ি আর সুতোর কথা জানতে, তাহলে তো মোটেও ভয় পেতে না। এটাই হচ্ছে ভয় পাওয়ার মজা। একই ঘটনায় কেউ ভয় পায়, কেউ পায় না। তাছাড়া ভয় পাওয়ার মধ্যে কেমন বেশ একটা থ্রিল আছে। এই যেমন ধরো নাগরদোলা বা নিকো পার্কের ওয়াটার শ্যুট বা রোলার কোস্টার, এসব খেলতে ভয় থাকলেও আমরা জানি যে আমাদের কোনো বিপদ হবে না। ঠিক এ সময়ে কেয়া আমার হাতে একটা ছোট চিমটি কাটলো, অর্থাৎ সে চায় আমরা এখন বাড়ি ফিরে যাই। ঠিক যে সময়ে আমরা বিনুকে বলতে যাব যে এবার আমরা উঠলাম, তখনই সুচরিতা পাথরের মতো গলায় বলে উঠল, আমি কিন্তু ভয় পাইনি। বিনু হাসলো আবার, বলল, তোমারও মনে ভয় আছে সুচরিতা, সে তুমি স্বীকার করো আর না করো। যেমন ধরো ওই আলমারির লকারটা, ওটার কথা তোমাকে একটু বলি। আমি বললাম, বিনু প্লিজ, তোর রসিকতা কি শেষ হবে না? ও তখন আঙুল তুলে দেখিয়েছে ঘরের এক কোণে দাঁড় করানো একটা 6.5 ফুট স্টিলের আলমারিকে। আলমারিটা একটু পুরনো, ময়লা, তাছাড়া ওটার কোনো বিশেষত্ব আমার চোখে তো অন্তত পড়ল না। বিনু আমার মুখের দিকে চোখ বুলিয়ে নেশা ধরানো গলায় বলল, ঘটাং করে শব্দ করে স্টিলের আলমারির দরজা খুলি আমরা। তারপর ছোট মাপের একটা চাবি দিয়ে লকার। সাধারণত আমাদের যা হাইট, তাতে লকারের ভেতর পর্যন্ত সরাসরি আমাদের চোখ যায় না। পায়ের আঙুলে ভর দিয়ে মাথা উঁচু করে দেখতে হয়। কি সুচরিতা, ঠিক বললাম তো? সুচরিতা কোনো জবাব দিল না, কিন্তু ওর চোখের নজর আর চোয়ালের রেখায় জেদের ছোঁয়া স্পষ্ট। এছাড়া একটা অদ্ভুত সতর্ক ভাবও লক্ষ্য করলাম, যেন বুঝতে চাইছে বিনু ঠিক কোন পথে কোন লক্ষ্যে পৌঁছতে চায়। পায়ের আঙুলে ভর দিয়ে মাথা উঁচিয়ে যখন আমরা লকারের ভেতরে নজর চালাই, তখনও ভিতর পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাই না, কারণ ঘরের আলোটা সব সময় তেরছাভাবে পড়ে, আর লকারটাও সুড়ঙ্গের মতো গভীর। সুতরাং কোনো জিনিস, মানে গয়নাবাটি বা অন্য কিছু খুঁজতে গেলে হাত ঢুকিয়ে দিয়ে আমরা সুড়ঙ্গের গহ্বরের ভেতর, তারপরে অন্ধকারে হাতড়াই। কি, তাই তো? একটু থেমে বিনু মাথার চুলে হাত বোলালো। সুচরিতাকে লক্ষ্য করে হেসে বলল, ডার্লিং, এইবারই আসল মজা। ধরো তুমি কাঁধ পর্যন্ত হাত ঢুকিয়ে দিলে, অন্ধকার লকারের ভেতরটা হাতড়াচ্ছ। এমন সময় যদি একটা হাত খপ করে তোমার হাত চেপে ধরে, তুমি প্রথমে একটা মানসিক ধাক্কা খাবে, তারপর চেষ্টা করবে তোমার নিজের হাতটা টেনে বের করতে। তুমি বেশ টের পাচ্ছ হাতটা ঠান্ডা, পিছল, আর তার শক্তিও অনেক। সুতরাং তোমার টানাটানি চলতেই থাকবে। তুমি হয়তো বেশ খানিকটা টেনে নিতে পারলে তোমার হাত, তারপর আতঙ্কে উঁকি মারলে লকারের ভেতর। তখন তোমার হাত লকারের অন্ধকার জায়গা থেকে খানিকটা আলোর দিকে আসবে।
ফলে লকারের ভেতরের হাতটাকে তুমি দেখতে পাবে। তোমার ফর্সা হাত আঁকড়ে ধরে আছে আলকাত্রার মতো কালো চকচকে হাত, তার ওপর ছাতা ধরার দাগ। তুমি একটা পুরনো ভ্যাপসা গন্ধ নাকে পাবে, আর অবাক হয়ে দেখলে সাপের মতো 7টা আঙুল প্রাণপণে তোমার ফর্সা হাতটাকে আঁকড়ে রেখেছে। আঙুলগুলো অল্প অল্প নড়ছে, হাতের বাকি অংশটা মিলিয়ে গেছে অন্ধকারে। এবার থামল বিনু, মুখে অদ্ভুত একটা শব্দ করে সুচরিতাকে বলল, কি গো, এরকম যদি হয় তাহলে আমার ধারণা তখন তুমি ভয়ে দিশেহারা হয়ে পাগলের মতো চিৎকার করবে। আর তার উপর ঠিক তক্ষুনি যদি লোডশেডিং হয়। আমি বললাম, বিনু, আজ উঠি রে। কথা বলা মাত্রই আমি উঠে দাঁড়ালাম। দেখা দেখি কেয়াও উঠে দাঁড়িয়ে কাপড়ের কুচি ঠিক করলো। ও বিনুর দিকে তাকিয়ে কষ্ট করে হেসে বলল, আসি দাদা, সুচরিতাকে নিয়ে একদিন আমাদের বাড়ি যাবেন। বিনু কেমন বিচিত্র দৃষ্টিতে আমাদের দিকে তাকালো, বলল, তোমরা কি ভয় পেয়ে চলে যাচ্ছ নাকি? সবে তো 9টা। হঠাৎ করে পাশ থেকে সুচরিতা শক্ত গলায় বলে উঠল, আপনারা যাবেন না, বসুন। আমি এখনই ওই আলমারিটা খুলে ওর লকারের ভেতরে হাত ঢোকাবো, দেখি তো আমি ভয় পাই কি না। আমি আর কেয়া অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলাম, কি করব বুঝতে পারছি না। বিনু সুচরিতাকে বলল, কি পাগলামি করছো সুচো? এই লকারে তোমার হাত ঢোকানোর দরকার নেই। আলমারিটা 15 বছর ধরে বন্ধ, বন্ধই থাক। 15 বছর ধরে আমরা কেউ ওটা খুলিনি, এখন ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। এসব শুনে আমি অবাক হলাম। 15 বছর ধরে আলমারিটা খোলা হয়নি কেন? আর কাকেই বা ডিস্টার্ব করার কথা বলছে বিনু? সুচরিতা খিলখিল করে হাসল, বলল, 15 বছর ধরে আলমারিটা কেউ খুলিনি, আজ আমি খুলবো। তারপর চোয়াল শক্ত করে এগিয়ে গেল আলমারির কাছে। তার পাশেই দাঁড় করানো একটা টেবিলের ড্রয়ার থেকে বার করলো চাবি। ঘটাং শব্দে খুলে ফেললো আলমারি। আলমারির ভেতর থেকে ধুলো উড়ল কিনা বোঝা গেল না, তবে একটা বিশ্রী গন্ধ নাকে আসলো। বিনু একটু জোরেই বলে উঠল, সুচরিতা, লকার খুলো না বলছি। প্লিজ সুচরিতা, আমার কথাটা শোনো, প্লিজ, লকার তুমি খুলো না। কিন্তু সুচরিতা কোনো কথাই শুনল না। আলমারির একটা পাল্লা ওকে অনেকটা আড়াল করে দিয়েছে, টিউবলাইটের আলো আড়াল হয়ে গেছে সেই সঙ্গে। কিন্তু তা সত্ত্বেও সুচরিতার নড়াচড়া দেখে আমরা বেশ আঁচ করতে পারলাম ও কী করছে। আলমারির লকার খুলে তার ভেতরে প্রায় কাঁধ পর্যন্ত হাত ঢুকিয়ে পাল্লার পাশ থেকে আমাদের দিকে তাকালো সুচরিতা। হেসে বলল, কই, এর ভেতরে কোনো কালো হাত নেই তো। আমি আর কেয়া ঠিক বুঝতে পারছিলাম না। ভাবছিলাম, এটা আবার কোনো নূতন খেলা নাকি? বিনু কি আগে থেকেই বইয়ের সঙ্গে যোগসাযোগ করে রেখেছে আমাকে আর কেয়াকে ভয় দেখানোর জন্য? কিন্তু আর কিছু ভেবে ওঠার আগেই সুচরিতা এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। সে চিৎকারে বুকের রক্ত হিম হয়ে আসে। এক ঝটকায় কেউ তাকে টেনে ধরল লকারের দিকে, কারণ ওর মুখটা বিশ্রী শব্দে দরজার পাল্লায় শুধু বাড়ি খাচ্ছিল। তারপর শুরু হলো প্রাণান্তকর টানা হ্যাচড়ার খেলা। বিনু তখনও নির্বিকারভাবে বসে আপন মনে বলে যাচ্ছে, এত বারণ করলাম তবুও তুমি শুনলে না, এত তোমার জেদ। তোমার আবার সাহসের বড় অহংকার, তাই না? তোমাকে বারবার করে বললাম প্রত্যেক মানুষের মনেই ভয় আছে, কিন্তু তুমি আমার কথায় আমল দিলে না। এখন তো আর কিছু করার নেই আমার। আমি আর কেয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, সারা শরীর ভয় কাঠ, নড়বার ক্ষমতা নেই। আর আলমারির কাছ থেকে সুচরিতার পাগলের মতো চিৎকার করে চলেছে,
ওর মুখ বিকৃত, চোখ ঠেলে বেরিয়ে আসছে, গাল কেটে রক্ত পড়ছে। ঠিক সেই মুহূর্তে লোডশেডিং হয়ে ঘর অন্ধকার হয়ে গেল। কিন্তু তখনও সুচরিতার কান ফাটানো আর্তচিৎকার থামেনি।